হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৮০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সতীশ তেমনি মূর্ছাহতের মতো থাকিয়াই জিজ্ঞাসা করিল, দিবার কি হলো উপেন্দা? উপেন্দ্র কহিলেন, কি জানি তার কি হলো। কলকাতায় হারানদার বাড়িতে থেকে পড়তে দিলাম। এ লজ্জার কথা কাউকে বলাও যায় না, বলতে ইচ্ছেও করে না। বাড়িতে আজও জানে না সে সে যা কলকাতায় পড়ছে, শুধু এইটুকুই জানে। সুরতাকে ভারী ভালোবাসত। সে বেচারা মরবার আগে দেখতে চেয়েছিল, কিন্তু এ স্বাদ তার পূরণ করতে পারলাম না। হারানবাবুর স্ত্রীর সঙ্গে কোথায় যে চলে গেল তার উদ্দেশ্যও নেই। তিনজন শ্রোতাই একসঙ্গে অব্যক্ত কণ্ঠে কি একটা চিৎকার করিয়া উঠিল, কিন্তু কোনো কথাই স্পষ্ট হইল না। তারপরে সমস্ত নীরব। সমস্ত ঘরটা যেন একটা শূন্য শ্মশানের মতো থমথম করিতে লাগিল। কেহই উপেন্দ্রের মুখের পানে চাহিতেও পারিল না, কিন্তু প্রত্যেকেরই মনে হইতে লাগিল তাহাদের এতদিনের দুঃখ কষ্ট মান অভিমানগুলো যেন এই অভ্রভেদী বেদনার কাছে একেবারে তুচ্ছ হইয়া গেছে। সাবিত্রী সতীশের কাছে সকল কথাই শুনিয়াছিল, সকল কথাই জানিত। সে ভাবিতে লাগিল, এই বিপুল শূন্যতা এই লোকটা কি দিয়া ভরিয়াছে। এ ব্যথা সে কেমন করিয়া তাহার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে এত সহজে বহিয়া বেড়াইতেছে। বুকের ভিতরে যাহার এত বড় হাহাকার, বাহিরে তাহার এতটুকু আক্ষেপ নাই কেন? এ কি পাইয়াছে? কে ইহার দুঃখ সূক্ষ্ম এমন সহজ সুসহ করিয়া দিয়াছে? সে পায়ের উপর আস্তে আস্তে হাত বুলাইতে বুলাইতে কহিল, দাদা, এসব ব্যারামে তোমার পক্ষে পাহাড়ের যাওয়া হওয়া খুব ভালো না? উপেন্দ্র তাহার মাথায় হাত দিয়া কহিলেন, হাঁ ভাই, তাই তো ডাক্তারেরা বলেন, কিন্তু ভগবান যাকে তলব করেন তার কিছুই কাজে লাগে না। সাবিত্রী বলিল, তা হোক দাদা, আমরা কিন্তু পাহাড়ে গিয়েই থাকব। উপেন্দ্র হাসিয়া বলিলেন, আচ্ছা, তাই হবে। মহামায়ার পূজা আসন্ন হইয়া আসিল এবং সতীশ সম্পূর্ণ সুস্থ হইবার পূর্বেই বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দ উজ্জ্বল দিনগুলি সুখ স্বপ্নের মতো অতিবাহিত হইয়া গেল। আরও কিছুদিন থাকিবার কথা ছিল, কিন্তু উপেন্দ্র দেহের প্রতি লক্ষ্য করিয়া সাবিত্রী ত্রয়োদশীর দিন যাত্রা করিবার জন্য দিন স্থির করিয়া ফেলিল। উপেন্দ্রর আপত্তির বিরুদ্ধে জিদ করিয়া বলিল, সে হবে না দাদা, সতীশবাবুর অসুখ আর নেই, কিন্তু তার শরীর সবল হবার জন্য অপেক্ষা করতে গেলে তোমাকে আর খুঁজে পাব না। পরশু আমাদের যেতেই হবে। তুমি অমত করো না দাদা। উপেন্দ্র মৃদু হাসিয়া বলিলেন, আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু তা হলেই কি আমাকে খুঁজে পাবে দিদি? সাবিত্রী তর্ক না করিয়া কাজে চলিয়া গেল। উপেন্দ্রর দিনগুলা এখানে শান্তিতে কাটিতেছিল, তাই যাবার জন্য তাহার তাড়া ছিল না, এবং যাত্রার দিন সে সত্যিই এত আসন্ন হইয়া আসিয়াছে তাহাও বোধ করি তিনি বিশ্বাস করিলেন না। কিন্তু সতীশের মুখ শুকাইল, কারণ এই জিদের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় ছিল। ইহা যে কোনো বাধা মানে না, এবং যে কেহ ইহার সংস্রবে আসে তাহাকে যে শেষ পর্যন্ত নত হইতে হয় তাহা সে ভালো করিয়াই জানিত। সুতরাং ত্রয়োদশী যে কিছুতেই পার হইবে না তাহাতে তাহার লেশমাত্র সংশয় রহিল না, কিন্তু কোনো কথা কহিল না। পরদিনও এ সম্বন্ধে সে সম্পূর্ণ নির্বাক হইয়া রহিল। তাহার সাক্ষাতেই বিহারী সজল নয়নে সাবিত্রীকে যখন প্রশ্ন করিল, আবার কতদিনে দেখা দেবে মা, তখনও সতীশ মৌন হইয়া রহিল। সাবিত্রী সতীশের মুখের প্রতি কটাক্ষে চাহিয়া গাম্ভীর্যের সহিত বলিল, তোমার বাবুর যেদিন বিয়ে হবে বেহারি, তখন আবার দেখা হবে। অবশ্যই তোমার বাবু যদি দয়া করে আনেন তবেই। দিন দশেক পূর্বে সরোজিনীকে লইয়া যাইবার জন্য জ্যোতিষ নিজে আসিলে উপেন্দ্রর মধ্যস্থতায় বিবাহের কথা পাকা হইয়া গিয়াছিল। সতীশ কিছুমাত্র আপত্তি করে নাই। স্থির হইয়াছিল তাহার কালাশৌচ গত হইলেই বিবাহ হইবে। সাবিত্রী এখন সেই ইঙ্গিতই করিল, এবং সতীশ চুপ করিয়াই শুনিল। যাবার দিন সকালে উপেন্দ্র একটু চিন্তান্বিত হইয়াই প্রশ্ন করিলেন, তোর শরীর কি তেমন সুস্থ বোধ হচ্ছে না সতীশ? কাল থেকে যেন তোকে ভারী শুকনা দেখাচ্ছে। সতীশ উদাস কণ্ঠে কহিল, না, বেশ ভালোই তো আছি। উপেন্দ্র চলিয়া গেলে সাবিত্রী ঘরে ঢুকিল। তাহার দু চক্ষু রাঙা,
চোখের পল্লব ভিজিয়া ভারী হইয়া উঠিয়াছে, তাহা চাহিলেই চোখে পড়ে। মাথার দিব্যির কথা পুনঃ পুনঃ স্মরণ করিয়া বলিল, কথা রাখবে? সতীশ বলিল, রাখব। মদ গাজা হাত দিয়েও কখনো শোবে না? না। আমাকে জিজ্ঞাসা না করে তন্ত্রমন্ত্রের দিকে যাবে না? না। যতদিন না শরীর একেবারে সারে 2 দিন অন্তর চিঠি লিখবে? লিখব। তাতে কোনো কথা লুকোবে না? না। তবে চললুম। বলিয়া সাবিত্রী তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া বাহির হইয়া গেল। সতীশ বিছানার উপর বসিয়াছিল, শুইয়া পড়িল। বিদায় দিবার জন্য নিচে নামিবার চেষ্টাও করিল না। বাহিরে 2খানা পালকি প্রস্তুত ছিল। কাছে দাঁড়াইয়া উপেন্দ্র ডাক্তারবাবুর সঙ্গে আস্তে আস্তে আলাপ করিতেছিলেন। মোটা চাদরে সর্বাঙ্গ আবৃত করিয়া সাবিত্রী ধীর পদক্ষেপে আসিয়া অন্যটায় প্রবেশ করিবার উপক্রম করিতেই বেহারি ছুটিয়া আসিয়া চুপি চুপি কহিল, একবার ফিরে চলো মা, বাবু কি একটা বিশেষ দরকারে ডাকছেন। সাবিত্রী ফিরিয়া গেল। উপেন্দ্র কথা কহিতে কহিতে তাহা লক্ষ্য করিলেন। সাবিত্রী ঠিক এই ভয়টাই করিতেছিল। ঘরে প্রবেশ করিয়া দেখিল সতীশ ওধারে মুখ করিয়া শুইয়া আছে। বিছানার সন্নিকটে আসিয়া হাসির ভান করিয়া কহিল, ব্যাপার কি, আমাদের ট্রেন ফেল করে দেবে নাকি? সতীশ মুখ ফিরিয়া একেবারেই হাত বাড়াইয়া সাবিত্রীর গায়ের চাদরটা চাপিয়া ধরিয়া কহিল, বসো, আমি তোমাকে যেতে দেব না। এ আমার গ্রাম, আমার বাড়ি। আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে জোর করে নিয়ে যেতে পারে এ সাধ্য 10টা উপিন্দার নেই। সাবিত্রী অবাক হইয়া গেল। চাহিয়া দেখিল সতীশের চোখে এমন একটা হিংস্র তীব্র দৃষ্টি, যাহাকে কোনো মতেই স্বাভাবিক বলা চলে না। সাবিত্রী বুঝিল জোর খাটিবে না। শয্যার এক প্রান্তে বসিয়া পড়িয়া স্নিগ্ধ ভর্ৎসনার কণ্ঠে কহিল, ছি, ও কথা কি? তিনি তো আমাকে জোর করে নিয়ে যায়নি। তার স্ত্রী নেই, ভাই নেই, তুমি নেই, এত বড় সাংঘাতিক অসুখে সেবা করিবার কেউ নেই, তাই তো তিনি আমাকে তোমার কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছেন। একে কি জোর করা বলে? সতীশ প্রবল বেগে মাথা নাড়িয়া বলিল, ও মিছে কথা, স্তোক দেওয়া। তিনি তার বন্ধু জ্যোতিষবাবুর মুখ চেয়েই শুধু তোমাকে সরিয়ে নিতে চান। এই 2 দিন আমি দিবারাত্রি ভেবে দেখেছি যে চুপ করে সহ্য করে সবাই তার উপর অত্যাচার করে। সে কারণ যাই থাক, আমি তোমাকে যেতে দেব না। যাক, এ নিয়ে তর্কাতর্কি করে মাথা গরম করতে আমি চাইনে। বেহারিকে দিয়ে নিচে বলে পাঠাও তোমার যাওয়া হবে না। বেহারি? সাবিত্রী তাড়াতাড়ি হাত দিয়া তাহার মুখ চাপিয়া ধরিয়া বলিল, তুমি কি পাগল হয়ে গেলে? বেশ, না, তার না হয় ভালো মতলব নেই, কিন্তু তুমিই বা আমাকে নিয়ে কি করবে শুনি? সতীশ মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কহিল, যদি বলি বিয়ে করব। সাবিত্রী বলিল, আর আমি যদি বলি আমার তাতে মত নেই? সতীশ কহিল, তোমার মতামতে কিছুই আসে যায় না। সাবিত্রী সভয়ে হাসিয়া বলিল, তবে কি জোর করে বিয়ে করবে নাকি? বলিয়া মুখের হাসিকে গাম্ভীর্যে পরিণত করিয়া তাহার ললাট হইতে রুক্ষ চুলগুলি গভীর স্নেহে হাত দিয়া ধীরে ধীরে মাথার উপর তুলিয়া দিতে দিতে কহিল, ছি, এমন কথা কখনো ভ্রমেও মনে করো না। আমি বিধবা, আমি কুলত্যাগিনী, আমি সমাজে লাঞ্ছিতা। আমাকে বিয়ে করার দুঃখ যে কত বড় সে তুমি বোঝনি বটে, কিন্তু যিনি আজন্ম শুদ্ধ শোকের আগুন যাকে পুড়িয়ে হীরের মতো নির্মল করেছে তিনি বুঝেছেন বলেই এই হতভাগিনীকে আশ্রয় দিতে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তার মঙ্গল ইচ্ছা আজ তুমি ঝোঁকের উপর দেখতে পাবে না, কিন্তু তাই বলে তাকে মিথ্যে দোষারোপ করে অপরাধী হয়ে থেকো না। বলিতে বলিতেই তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। এই চোখের জল সতীশকে আজ শান্ত করিতে পারিল না, বরং সে অধিকতর উত্তেজিত হইয়া বলিল, সমস্ত মিথ্যে। তুমি এমনই করেই নিজেকে আমার কাছ থেকে ঠেকিয়ে রেখে আমার সর্বনাশ করেছ। উপিনদাই বলেছেন তুমি সংসারে কারো চেয়ে ছোট নয়, এই কথা সত্য। সাবিত্রী বলিল, না, তা নয়। দাদা এখন সমাজের অতীত, ইহলোকের অতীত, তাই তার মুখে যা সত্য অন্যের প্রয়োজনে সে সত্য নয়। তুমি বলবে সত্য হোক মিথ্যে হোক, আমি সমাজ চাই নে, তোমাকে চাই, কিন্তু আমি তো তা বলতে পারি নে। সমাজ আমাকে চায় না, আমাকে মানে না জানি, কিন্তু আমি তো সমাজ চাই, আমি তো তাকে মানি। আমি তো জানি শ্রদ্ধা ছাড়া ভালোবাসা দাঁড়াতে পারে না। সমাজ যে স্ত্রীকে তার সম্মানের আসনটি দেয় না, কোনো স্বামীরই তো সাধ্য নেই নিজের জোরে সেই আসনটি তার বজায় করে রাখেন। ওগো, এ অসাধ্য সাধনের চেষ্টা করো না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।